চান কি চান না। কুচবিহারের মানুষ যদি উন্নয়নটা চান তাহলে ছুঁড়ে ফেলুন। যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা আপনাদের এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, যারা বিজেপি করে আপনাদের এলাকার উন্নয়নটাকে বন্ধ করেছে, তাদের ছুঁড়ে ফেলে দিন, তাদের চিহ্নিত করুন। এই বিজেপিকে আর কোনোভাবে কুচবিহার উত্তরে জিততে দেওয়া যাবে না। আজকের এই কর্মী সভা এটা প্রমাণ করে যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, কিন্তু কোথায় যেন একটা অলসতা কাজ করে যে ভোটের সময় আসলে আপনারা ভুলি যান যে তৃণমূলের ছবি তোড়াবুল না তৃণমূলের ছবি পদ্মফুল, এইটাই হয়তো আপনারা ভুলি যান। সেই ভোলাটা যাতে না ভোলে তার জন্য এখন থেকে প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা অঞ্চল কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলবেন। এইটা নয় যে আগে বিহারি মানুষ, আমি গল্প বলবো আপনাদের যে অবস্থা আপনাদের তাই, যে আগে বিহারি মানুষ বিহার থেকে বাংলাদেশে বাড়িঘর করছে, জমি জমা কিনে চাষ আবাদ করে, পাটের সময় পাট আবাদ করছে। তাকে তো মানুষের কাঁচা ঘর ছিল, কাঞ্চা ছিল মাটির, মাটির ঘরের কাঞ্চা খুঁড়িয়া শিং কাটা করতো, এটা চোরে শীত কাটিয়া জিনিসপত্র নিয়ে যেত। সেই বিহারের বাড়িতে এক বাঙালি চুরি করে ঢুকছে, বিহারের বউ জাগিতে টের পাওয়া গেছে যে খসল মসল শব্দ করে নিচ্ছে, কি করে চোর কিন্তু দেখছে যে বিহারি ঘুমাচ্ছে, চোর একটা করে কোস্টার বন্দি নেয় আর শিং দিয়া বাইর করে। বিহারির বউ বারবার বিহারি গুতি না, আরে উঠো না, কে চোরা है घर में, अरे उठो। बिहारी बोलते अरे थाम दो भाई, देखी बंगाली क्या करे। এই যতবার একটা করে গুতে মারে ততবার একটা করে পাটের বন্দি নিয়ে যায়। এই করতে করতে যখন নিয়ে যাওয়া শেষ, তারপরে গুতে মারি বিহারির বউ বলে আরে তো সব লয়ে গিয়া, তুমি উঠো না। অবস্থা হয়েছে তাই, একের পর এক ভোট আসতেছে। এত কথা আমরা বলছি, ওই বিহারির মতো অবস্থা আপনার হয়েছে, দেখি বাঙালি কি করে, দেখি বাঙালি কি করে। আর ভোট আসতে আসতে সব চারটা ভোট পদ্মফুলত। এবারও লোকসভার সময় সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করলে আপনারা করতে পারেন, আপনারা করতে পারেননি। এত খারাপ রেজাল্ট হওয়ার কথা কুচবিহার উত্তরে ছিল না। দলের মধ্যে কয়টা বিশ্বাসঘাতক বেঈমান ছিল, দলের মধ্যে কয়টা বিশ্বাসঘাতক বেঈমান ছিল যারা চাইনি তৃণমূল কংগ্রেস কুচবিহার উত্তরে ভালো লিড করুক অথবা তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে জয়ী হোক। বিজেপির সঙ্গে তলে তলে সেটিং ছিল, নিশীথ প্রামাণিকের সঙ্গে তলে তলে সেটিং ছিল, সুকুমার রায়ের সঙ্গে তলে তলে সেটিং ছিল। এটা আমরা বুঝতে পেরেছি। কুচবিহার উত্তরের দু একজন মানুষ যারা রাতের অন্ধকারে বিজেপির দালালি করেছে, হয়তো আজকের এই সভায় তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, তারা মুখ দেখা। অনেক দালালি হয়েছে, এই কুচবিহার উত্তরকে বাদ দিল, গোটা কুচবিহার জেলাকে বাদ দিল। 2026-এ বিধানসভা নির্বাচনে আমাদের দলনেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। শুধু আপনারা কুচবিহার উত্তরের মানুষ আপনাদের উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আমি অনুরোধ করবো আপনাদের, বিশেষ করে মায়েরা এখানে আছেন, এমন কোন মা নেই যিনি লক্ষ্মীর ভান্ডার পান না। কি বিজেপি করেন, কি ফরওয়ার্ড ব্লক করেন, কি সিপিএম করেন, কি তৃণমূল কংগ্রেস, আমরা কোনোদিন বলিনি যে ওর বাড়ির মহিলাটা বিজেপি করে, ওর স্বামী বিজেপি করে, ওকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না। ওর বাড়ির ছেলেটা বিজেপি করে, তাকে আবাস যোজনার ঘর দেওয়া যাবে না। ওর বাড়ির মেয়েটা কন্যাশ্রী পাবে, ওর বাবা বিজেপি করে, আমরা কন্যাশ্রী দিতে নিষেধ করিনি। তাহলে কন্যাশ্রী আমরা দেব, রূপশ্রী মেয়ের বিয়ের টাকা আমরা দিব, লক্ষ্মীর ভান্ডার আমরা দিব, কৃষক বন্ধু দিব, আবাস যোজনার টাকা দিব, 100 দিনের টাকা দিব। আর ভোটের বেলা
ধাপ্পাবাজ বিজেপিকে আপনারা ভোট দেবেন। এই কালকে আমি দিল্লি থেকে এসেছি, এবার বাজেট পেশ হয়েছে। এই বাজেটে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ কৃষকের জন্য কিছু নেই, এক বিন্দু নেই। না 100 দিনের কথা, না আবাস যোজনার কথা, না অন্যান্য সরকারি সুবিধার কথা, কিছুই নেই। জিনিসের দাম আকাশ ছোঁয়া। খালি বলছে আয়করের স্ল্যাব কমানো হয়েছে। একেবারে বিজেপির ঘরের নেতার ঘর বলে যে এবার 8 লাখ টাকা 12 লাখে নিয়ে গেছি, 12 লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদের ট্যাক্স দিতে হবে না। এখানে যারা আছেন আমার মনে হয় 99% লোক আছেন যাদের কারোই 12,000 টাকা পর্যন্ত, 12 লাখ টাকা পর্যন্ত 1 বছরের ইনকাম নাই। আছে কেউ? 1 বছরে নেই। একজনে নেই, ওখানে অসুস্থ হচ্ছে, জলের বোতল দেওয়া হচ্ছে। যে 12 লাখ টাকার উপর কারো ইনকাম আছে, এটা দিয়ে আমাদের লাভ কি? এই ট্যাক্স ছাড় পাবে যারা সরকারি চাকরিজীবী, যারা 1 লাখ টাকার উপর বেতন পায় তারা। আমাদের কি? আমাদের কৃষকের কি? আমাদের সাধারণ মানুষের কি? আমরা চাই জিনিসের দাম কমুক, আমরা চাই 100 দিনের কাজ হোক, আমরা চাই আবাস যোজনার ঘর হোক, আমরা চাই জিনিসপত্রের দাম কমুক। এই কথা বিজেপি এই বাজেটে বলে নাই। তাই আমাদের মনে করে দিতে হবে, এই বিজেপি গরিব মানুষের জন্য নয়, এই বিজেপি কৃষকের জন্য নয়, এই বিজেপি শ্রমিকের জন্য নয়, এই বিজেপি ধনীর জন্য বিজেপি, আদানির জন্য বিজেপি, আম্বানির জন্য বিজেপি। তাই এখানে আছেন কৃষক বন্ধুরা আছেন, বলছে কেসিসি কার্ডের ক্রেডিট লিমিট বাড়ানো হচ্ছে 5 লাখ টাকা। এইখানে কোন কৃষকটা আছেন দাম তো ব্যাংকে, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলবেন কেসিসি লোন আমাকে 5 লাখ দেব, কোন ব্যাংক দেয় নাকি টাকা? এটা একটা ফ্রড, এটা একটা ধাপ্পা। যেমন গরিব মানুষকে বলছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, বিনা পয়সায় গ্যাস, 15 লক্ষ করে টাকা দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে। এই রকম এটাও একটা জুমলা, এটাও একটা ধাপ্পা যে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে ঋণের ঊর্ধ্ব সীমা বাড়ানো হয়েছে। ব্যাংক ঋণে দেয় না কৃষকদের, ব্যাংক কাকে ঋণ দেয়? ব্যাংক দেয় আদানি আম্বানি, ব্যাংক দেয় সরকারি চাকরিজীবীদের। আর আমরা কৃষক যদি ঋণ করতে যাই, কত কথা, কত কাগজ, গ্রান্টার, কত কি। তাই আমাদের মনে করতে হবে যে বিজেপির 12 জন সাংসদ আছে পশ্চিমবঙ্গে, আমি একজনকে দাঁড়িয়ে দেখিনি কথা বলতে পার্লামেন্টে যে বাংলার মানুষের জন্য 100 দিনের টাকা বন্ধ কেন, বাংলার মানুষের জন্য আবাস যোজনার টাকা বন্ধ কেন, বাংলার মানুষের জন্য যে বিনা পয়সায় যে গ্যাস সেটার স্কিম বন্ধ কেন, বিনা পয়সায় মানুষকে এই যে পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাজেটে তার উল্লেখ নাই কেন? একজন বিজেপি সাংসদ দাঁড়িয়ে বলেনি। 12 জন আছে বিজেপি সাংসদ। আমরা লড়াই করছি, আমরা 100 দিনের দাবিতে লড়াই করছি, আমরা আবাস যোজনার দাবিতে লড়াই করছি, বাংলার নদী ভাঙন নিয়ে লড়াই করছি, বাংলার রাস্তাঘাট নিয়ে লড়াই করছি, বাংলার মানুষ সুখে শান্তিতে যাতে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করছি। আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমান বলে, রাম মন্দিরের কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করছে। এই দেখেননি কয়েকদিন আগে মহাকুম্ভ মেলা, এত বড় বড় অ্যাডভার্টাইজ করছে বিজেপি, মহাকুম্ভ, শাহী কুম্ভ। এই কুম্ভ মেলায় এমন আয়োজন করছে যে পদপিষ্ট হয়ে 100-এর বেশি মানুষ মারা গেছেন, কতজন আহত হয়েছেন তার হিসাব এখনো বিজেপি পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়নি। আমরা অবাক হই যে একটা মেলা আয়োজন করতে পারে না যে দেশের সরকার, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় বিবৃতি দেয়। আমাদেরও বাংলায় শেখ মেলা পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা হয়েছে,
যেখানে প্রায় 10 কোটি লোকের সমাগম হয়েছিল, একজন মানুষও সেখানে পদপৃষ্ট হয়ে মারা যায়নি। প্রত্যেকের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন। এটার নাম তৃণমূল কংগ্রেস, এটার নাম মামাটি মানুষের সরকার। তাই আগামী দিনে ভাওতাবাজ বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে। যারা বিজেপির সঙ্গে গটাপ করে আজকের এই জনসভায় যাতে কম লোক আসে তার প্রচার করেছিলেন, তাদেরকে বলবো দূরের থেকে এসে দেখে যান। আপনাদের সেই ফন্দি এখানে কার্যকর হয়নি। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মানুষ অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে, মানুষ কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। কোন দাদার, কোন কাকা জ্যাঠোর পকেটের লোক আমরা নই। কোন কাকা জ্যাঠো দাদার পকেটের লোক আমরা নই। আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির লোক। তাই আজকের এই সভা প্রমাণ করে 2026 আপনাদের সুদিন আসবে। সেই দিনের আহ্বান জানিয়ে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান শ্রী গিরীন্দ্রনাথ বর্মন। এরপরে আমাদের মন্ত্রী শ্রী উদয়ন গুহ বক্তব্য রাখবেন। আমি অল্প বলবো, এরপর সবার কাছে শেষ হবে। আপনারা ধৈর্য সহকারে বসবেন। যারা রাস্তায় আছেন, মাঠের এই পাশটা খুলে দেওয়া হয়েছে, আপনারা এই দিকটা চলে আসুন। বন্দে মাতরম। আজকে উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন বিধানসভা ভিত্তিক যে কর্মী সভা, এই কর্মী সভার শ্রদ্ধ সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের জেলার সমস্ত স্তরের নেতৃত্ববৃন্দ, সামনে আছেন মা বোন ভাই বোনেরা। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন খুব উঠে আসে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেব। আমরা উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতি বছরে হারবো না জিতবো? কি বলেন, আমরা হারবো না জিতবো? আমাদের এবার দলের লক্ষ্য, জেলা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য 9 একটাও কম নয়। লক্ষ্য 9 উত্তর বাদ দিয়ে নয়, উত্তরকে আগে আমরা জেতাবো। আমাদের ডাকে যেভাবে উত্তর বিধানসভা কেন্দ্র সাড়া দিয়েছে, আমরা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আনন্দিত, গর্বিত। আমরা আশা করব 26-এর নির্বাচনে আমরা আমাদের যে অপয়া, এখানে হারা 11 থেকে হারা, এই অপয়া নামটা ঘুচাতে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ঘুচবে। আর যদি জনসভা শুনলেন বাড়িতে গিয়ে আবার যার যার মতন করে লেপ শীতখানটা কমছে, লেপ এখন লাগবে না, একটা কম্বল গায়ে দিয়ে ঘুমান, তাহলে রেজাল্ট ভালো হবে না। কি করবেন, জাগবেন কি জাগবেন না? খেয়াল রাখবেন, দলের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যাকে এখানে প্রার্থী করবেন আমরা তাকে প্রার্থী হিসেবে মেনে নেব। তার জন্য মাঠে ময়দানে আমরা লড়াই করব, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাই আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে মাদের একটা অনুরোধ করব। মারা এমন কোন পরিবার আছে যে পরিবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় নাই? আছে? এমন কোন পরিবার নাই যে পরিবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়নি। সব 25 থেকে 60 বছরে মারা টাকা পেয়েছেন। এমন কোন বিধবা মা নেই যারা বিধবা ভাতা পাননি। এমন কোন কৃষক নেই কৃষক বন্ধুর টাকা পাননি। এমন কোন বৃদ্ধ নেই জয় বাংলার টাকা পায়নি। সব লোক যদি টাকা পায়ে থাকেন তাহলে সব জায়গায় জিতে উত্তরে হারে গেল। কি রোগ এখানে? রোগটা কি? এখানকার রোগটা কি সেটা আপনারাই বিচার করুন। বিচার করে ঔষধ আপনারাই দেবেন। খেয়াল রাখবেন, দলের শেষ কথা একজন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, আর কেউ কথা বলে না। অটোমেটিক ভাবে আজকের উন্নয়ন দপ্তরের মন্ত্রী আছেন উদয়ন বাবু, আছেন সাংসদ আমাদের জগদীশ বাবু আছেন। এটাকার মানুষ যদি রাস্তা নিয়ে যান উদয়ন বাবুর কাছে, কোন নেতা যদি যান, সবার বাড়ির রাস্তা যখন খারাপ থাকে
তৃণমূলের অভিজিতের যে ভূমিকার সামনে জেলা নেতাদের পাঠান, এলাকার নেতাদের পাঠান, রাস্তা দাও, ব্রিজ দাও, এটা দাও, সেটা দাও, তখন তৃণমূল কংগ্রেস। আর যখন ভোট চান, ভোট আসে, তখন আমরা পদ্মফুল, তখন আপনারা পদ্মফুল। দেশি ভাষায় একটা কথা আছে, নুন খাই যার, গুণ গাই তার। বলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় সুফল, মামাটি মানুষের সরকারের সুফল উত্তর বিধানসভার মানুষ পান না? পান। তাহলে বলে ভোটের সময় নিমু হারামি কেন করেন? কি দাদা কেন করেন? এর সঙ্গে আমি যেটা বলবো, আপনারা যারা নেতৃত্ব আছেন এই এলাকা, অঞ্চল, ব্লক, জেলা নেতৃত্বের সদস্যরা আছেন, তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, আমাদের ডোর টু ডোর জনসংযোগ করতে হবে। আমরা জনসংযোগ করব। আর একটা কথায় আপনাদের বলবো, এই জেলার তৃণমূল কংগ্রেস যে প্রার্থী হবেন, আমাদের জোড়াফুল চিহ্নে যে বিরোধিতা করবেন, জোড়াফুল যে কোনো প্রার্থী হোক, বিধানসভার প্রার্থী হোক, গ্রাম পঞ্চায়েত হোক, লোকসভার হোক, যদি বিরোধিতা করে, অমুকে ভোট দেন না এ কথা বলে, তাহলে সে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের কর্মী, সে তৃণমূল কংগ্রেসের কর্মী না। তাই সেই সব লোকদের চিহ্নিত করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের কুচবিহার যদি নাও জিতি, উত্তর বিধানসভা যদি নাও জিতে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আর কুচবিহারে আমরা মন্ত্রিত্ব পাবো, তাহলে উন্নয়ন থেকে বঞ্চিত হবেন আপনারা। তাই সমস্ত স্তরের নেতৃত্বে অনুরোধ করব, আসুন 26-এ আমরা কলঙ্ক মোচন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন। এইটুক, যে প্রার্থী হবেন তাকে জোড়া পরিচয়ে ভোট দিয়ে জেতাবেন, এই আবদার রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট সদস্য শ্রী উদয়ন গুহ। আপনারা কেউ উঠবেন না, মহিলারা কেউ ওঠার চেষ্টা করবেন না, গাড়ি বন্ধ আছে, আপনারা বেরোতে পারবেন না। বসুন, মিটিংয়ে বসুন। বন্দে মাতরম। কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেক জেলার 9টা বিধানসভা কেন্দ্রের যে কর্মী সভা শুরু হয়েছিল দিনহাটা দিয়ে, আজকে প্রাথমিকভাবে এই 9টি সভার শেষ হচ্ছে কুচবিহার উত্তর দিয়ে। আজকে কুচবিহার উত্তরের এই কর্মী সভার সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের কুচবিহার জেলা পার্টির সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরিন বাবু আছেন, সাংসদ জগদীশ বর্মা বসুমিয়া সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধিরা, আমার সামনে উপস্থিত মা বোনেরা, ভাই বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই। এত লোক, একটু ধৈর্য ধরে যদি আর আধ ঘন্টা সময় কাটান, তাহলে এই ব্যাপারটা খুব সুন্দর হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছেন চেয়ারে বসিয়েই কোমরটা টন টন করে। দাঁড়িয়ে থাকতে আপত্তি নেই, কিন্তু বসলে ক্ষতি। তারা উঠে চলে যান। লোকে ভাবে মিটিং এর জায়গাটা খালি, কিন্তু যত লোক আজকে মিটিং এ এসছেন, এই মিটিং দেখে মনে হয় না যে আমরা এখানে বারবার হারি। তাহলে কি প্রমাণ হয়? যারা আমাদের মিটিং এ আসেন, মিছিলে আসেন, যারা আমাদের কথা শুনেন, তারা আমাদের কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেন, এবং ভোট দিতে গিয়ে তারা জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দেন। তার জন্য আমরা হারি। 9টা আসনে জেতার এটা একটা চ্যালেঞ্জ। কুচবিহার জেলায় এখন পর্যন্ত কোন দল এককভাবে 9টা আসনে জয়ী হয়নি।
আমাদের কাছে একবার সুযোগ এসেছিল 2016 সালে, 9টার মধ্যে আমরা 8টা আসনে জিতেছিলাম, পরাজিত হয়েছিলাম এই আসনটায়। 8টায় জিতলাম, এটাই হারলাম। বিশ্লেষণ করা উচিত যে কেন এই আসনে হারলাম, কিসের দোষে হারলাম, কার দোষে হারলাম, কারা নেতৃত্ব দিতেন, তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারতেন কিনা, তারা মানুষের কাছে পৌঁছতে পারতেন কিনা, সব বিবেচনা করে 2026-এর পথ চলা ঠিক করতে হবে এবং আমাদের নয় করতে হবে, এটাই আমাদের শপথ। সেই শপথে কুচবিহার উত্তরের মা বোনেরা, ভাই বন্ধুগণ, আপনারা থাকবেন কি থাকবেন না, আছেন কি নেই বলুন? সবাইকে থাকতে হবে। আমাদের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তার বক্তব্যে বলছিলেন 11 সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে জয়ী হয়, 16 সালেও 8টা আসনে আমরা জয়ী হই, এই আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী জয়ী হয়। নিপাট ভদ্রলোক, ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী এখানে জয়ী হয়েছিলেন, প্রাক্তন মাস্টারমশাই, ভদ্রলোক, কোনো সাথে পাচে নেই, কারোর সাথে ঝগড়াঝাটি নেই, বিধানসভাতেও কথা বলতো না, চুপ করে বসে থাকতো, নিজের এলাকার উন্নয়নের কথা ভাবতো না। ওর মূল যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে ব্যাগ নিয়ে, সে ব্যাগটা ওর না, দীপক সরকারের বাড়ির কারো ব্যাগ নিয়ে কলকাতায় যাওয়া, তাকে কলকাতায় পৌঁছে দেওয়া আর তাকে কলকাতা থেকে নিয়ে আসা, এই কাজটা ছিল আমাদের ফরওয়ার্ড ব্লকের যিনি এমএলএ ছিলেন তার। তিনি মানুষের কথা ভাবতেন না, এলাকার মানুষের কথা ভাবতেন না, দীপক সরকারের বাড়ির কিভাবে সেবা করবেন সেই কাজটা 10 বছর ধরে করে গেছে। তারপরে এই এলাকার মানুষের মনে হলো যে না, বদল করতে হবে, তারা বদল করলেন। জগদীশ বলছিল, আমি বলছি 21 সাল থেকে আজকে 25 সাল, এই সময়কালের মধ্যে এই এলাকার বিধায়ক, যিনি কুচবিহার জেলা বিজেপির সভাপতিও বটে, একদিনও বিধানসভার ভেতরে একটা বক্তব্য রাখেনি। যদি রেখে থাকে তার রেকর্ড আমাদের দেখাতে পারে যে এই এলাকার মানুষের সমস্যা কি, এই এলাকার মানুষের প্রয়োজনটা কি, তিনি কথা বলেন না। তাকে কেউ কথা বলতে শোনেনি, কারণ তিনি মুখের চাইতে হাতে বেশি বিশ্বাস করেন। তার কাজ হচ্ছে কি করে লাঠি নিয়ে সাধারণ মানুষের ভেতরে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম দিনাটার চৌপতিতে, সেই সময়কার কেন্দ্রের মন্ত্রীর সাথে যাচ্ছিলেন, বিনা কারণে, বিনা প্ররোচনায় হঠাৎ গাড়ি খুলে লাঠি, মোটা মোটা লাঠি নিয়ে আক্রমণ করলেন। তার নেতৃত্ব দিলেন বিজেপির জেলা সভাপতি, আপনাদের বিধায়ক। তার একটা উজ্জ্বল অতীত আছে। সেই উজ্জ্বল অতীতটা কি? 2005 সালে, না ওটা 1995 সালে, 1995 সালে কুচবিহার দিনাটার সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাংকের ডাকাতি হয়। সেখানে সেন্ট্রাল ব্যাংকের যে সিকিউরিটি ছিল রাতে, তাকে বেঁধে রেখে তার বন্দুক এবং সাইকেল নিয়ে ডাকাতরা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে ডাকাতি করে বেরিয়ে আসে। পরবর্তীকালে পুলিশ
দুজনকে ধরে সেই দুজনকে জেরা করে পুলিশ বের করতে পারে যে ওই 1995 সালে সাহেবগঞ্জের সেন্ট্রাল ব্যাংকের ডাকাতির অন্যতম আসামির নাম হচ্ছে সুকুমার রায়। তার বাড়ি হচ্ছে আপনাদের এলাকায়, তিনি আপনাদের বিধায়ক। আমি এই যে এতগুলো লোকের সামনে মাইকে এই কথাটা বললাম, আমার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে, মানহানি মামলা করে আমাকে কোর্টে নিয়ে তোলা হোক যে আমি ওনার বিরুদ্ধে এত বড় কথা বললাম যে উনি ব্যাংক ডাকাতির আসামি। এটা ওকে বলা মানে একজনকে অপমান করা। সেটা যদি প্রমাণ করতে পারেন উনি কোর্ট আমাকে শাস্তি দেবে, সেটার জন্য উনি মানহানি মামলা করতে পারেন। এখনো দিনহাটা কোর্টে সেই মামলা চলছে এবং সেই মামলার আসামির নাম হচ্ছে সুকুমার রায়। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি যখন ভোটে দাঁড়ান, আমরা যারা বিভিন্ন নির্বাচনে ভোটে দাঁড়াই, আমাদের বিরুদ্ধে আমাদের কার কত বিরুদ্ধে মামলা আছে, কার কত জমি জমা আছে, কার বউয়ের কত গয়না আছে, তার একটা ডিক্লারেশন দিতে হয়। ওই 21 সালের বিধানসভা নির্বাচনে সুকুমার রায় যে ডিক্লারেশন দিয়েছিল সেখানে কিন্তু 1995 সালের ওই ব্যাংক ডাকাতির কথা উল্লেখ করেন। ওটাও একটা চুরি, ওটাও একটা মিথ্যে, ওটাও একটা মিথ্যাচার। এই হচ্ছে আপনারা যাদের এমএলএ করছেন, তার আগে যাকে এমপি করেছিলেন, জগদীশের আগে যাকে এমপি করলেন, এই এলাকার থেকে বিপুল ভোটে জয়ী হলো। এমনকি এই 2024-এ আমরা সবাই মিলে জগদীশকে এমপি করলাম, এই এলাকায় কিন্তু আমরা জিততে পারলাম না। আপনারা যাকে ভোট দিলেন সেই এমপিও আপনাদের খুব কাছেই, আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলার আসামি, তিনিও জেল খেটেছিলেন সেই সময়। 2009 সালে আলিপুরদুয়ারে সোনার দোকানের ডাকাতির মামলা আসামি, তিনি সেই সময় জেল খাটেন। তাহলে কুচবিহার উত্তরের মানুষ, এটা নিয়ে কিন্তু সারা রাজ্যের মানুষের মধ্যে প্রশ্ন জাগবে যে কুচবিহার উত্তরের মানুষ জনপ্রতিনিধি হিসেবে কি ভালো মানুষ চায় না? তারা কি সমাজের ভালো যারা তাদের চান না? তাদের পছন্দ কি চোর ডাকাত? এই জায়গার থেকে কুচবিহার উত্তরের মানুষকে বেরিয়ে আসতে হবে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাকে কথা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস আর যাকেই প্রার্থী করুক, কোন চোর ডাকাতকে প্রার্থী করবে না, কোন চোর ডাকাতকে টিকিট দেবে না। তাদের যাতে ভোট দিয়ে, তাকে যাতে ভোট দিয়ে জেতানো যায় তার চেষ্টা করবেন, সবাই করতে হবে। এবং আমরা সবাই মিলে আগামী দিনে এখানে যদি কাজের কোনো ঘাটতি হয়ে থাকে সেটা মেটাবো। তারপরেও আমি বলছি যে গত 2 বছর 2.5 বছরে এই কুচবিহার উত্তরের বিভিন্ন গ্রামের জন্য আমরা অন্যান্য দপ্তর তো আছেই, পানীয় জলের বন্দোবস্ত করা হচ্ছে, ঘরের টাকা দেওয়া হচ্ছে, 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বাংলাকে মারার জন্য, বাঙালিকে মারার জন্য, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় যে খাগড়াবাড়িতে আমাদের প্রার্থী বিপুল ভোটে হেরেছে, সেখানে আমরা রাস্তা করেছি, সেখানে আমরা বাজার করছি, আমরা বিভিন্ন জায়গায় সেই কাজগুলো করছি। সেই কাজগুলো করার ক্ষেত্রে কোন সময় হিপি আমাকে বলছে এই কাজটা করতে হবে, কোন সময় ছন্দ বলছে আমাকে এই কাজটা করতে হবে, কোন সময় পঞ্চায়েত সমিতি সভাপতি বলছে এই কাজটা আমাদের করতে হবে। আমরা কিন্তু সেই কাজগুলো করছি, কিন্তু আমরা এমএলএ ফান্ডের কোন টাকার সুযোগ এখানে পাচ্ছি না, সেই টাকাটাকে আমরা কাজে লাগাতে পারছি না। এখানে এমএলএ একেবারে অথর্ব হয়ে বসে আছেন, তার ফলে কোন রকম কাজ, কোন রকম সহায়তা
এখানকার মানুষ এমএলএর কাছ থেকে পাচ্ছে না। আমি মা বোনদের বলবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, এটা কারো ব্যক্তিগত টাকা না, এটা কারো পৈতৃক সম্পত্তি না, আমরা জানি। কিন্তু সারা ভারতবর্ষে প্রথম কোথায় শুরু হয়েছে? এই পশ্চিমবাংলায়। কে শুরু করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কত দিয়ে শুরু করেছিলেন? 500 টাকা। এখন কত পাচ্ছেন? 1000 টাকা। 1000 টাকাটা 1200 টাকা পাবে হয়েছে। 500 টাকা 1000 টাকা হয়েছে। আমি মন্ত্রী হিসেবে নয়, আমি কোন নেতা হিসেবে নয়, আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে আগামী 1 বছর 26 সালের, হয়তো খুব বেশি হলে 26 সালের ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন। ওই 500 যেটা 1000 হয়েছে, যেটা 1000 থেকে 1200 হয়েছে, সেটা বেশি দিন লাগবে না। ওই 1000টা 1500 হবে, 1200টা 2000 হবে, আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যাতে টাকা যায়, গ্রামের মানুষের কাছে যাতে নগদ টাকা যায়। যত নগদের ব্যবহার বাড়বে তত আমাদের গ্রামীণ অর্থনীতি বাড়বে। মায়ের আঁচলের টাকা মায়ের আঁচলে থাকে না, মায়ের আঁচলের টাকা পানের দোকানে যায়, মায়ের আঁচলের টাকা চায়ের দোকানে যায়, মায়ের আঁচলের টাকা সবজির দোকানে যায়। ওই টাকা বাজারে ঘোরে, তার ফলে বাজার শক্তিশালী হয়। কিন্তু আবার অন্য দিকটাও আছে। এই যে আমার মা বোনেরা, এত মা বোন, আমি তো হাত গুনতে পারি না, আমি তো আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারবো না যে এই মা তৃণমূলকে ভোট দিয়েছেন আর ওই মা বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু এখানে অনেকে আছেন বিজেপিকে ভোট দিয়েছিলেন, এখন হয়তো উপলব্ধি করেছেন, আমাদের মিটিংয়ে এসছেন। তিনি কি করলেন? 2024-এর 19শে এপ্রিল আমাদের লোকসভা ভোট হলো। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 500 টাকা 1000 টাকা হবে, 1000 টাকা 1200 টাকা হবে। 19শে এপ্রিল ভোট, 5ই এপ্রিল মা বোনেদের অ্যাকাউন্টে 500 টাকা 1000 টাকা ঢুকলো, 1000 টাকা 1200 টাকা ঢুকলো। 19শে এপ্রিল আমার মা বোনেরা ভোট দিতে গেলেন। যে মা বোন আগে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, তিনি ভাবলেন আমার 500 টাকা 1000 টাকা হয়েছে, 1000 টাকা 1200 টাকা হয়েছে, কেন হাঁটিয়ে ভোট দিতে যাই, আমি টোটো করিয়ে ভোট দিতে যাব, আমি অটো করিয়ে ভোট দিতে যাব। তিনি টোটো করে ভোট দিতে গেলেন, অটো করে ভোট দিতে গেলেন, কিন্তু ভোটটা গিয়ে জোড়া ফুলে না দিয়ে পদ্ম ফুলে দিলেন। অর্থাৎ যায় তোমার টাকা দিয়ে টোটো চড়ার পয়সা দিল, যার পয়সা পকেটে আচলত নিয়ে তোমরা টোটো করিয়ে ভোট দিতে গেলেন, তার ভোট না দিয়ে তোমরা এমন জায়গায় ভোট দিলেন যে তোমার ভোটটা নষ্ট হলো। তাই যদি ভালো কিছু চান নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতি নাতনির জন্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। আমরা কাদের ভোট দিই আমাদের ভাবতে হবে। এরা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। এই যে আমার সামনে এই এত মুসলিম মা বোন আছেন, তার পাশেই হিন্দু মা বোনেরা আছেন। এই মুসলিম মা সামনে আছে, তার পেছনেই তিলক কাটা হিন্দু মা বসিয়ে আছেন। কোন সমস্যা আছে? ওই মুসলিম মায়ের পাশে বসার জন্য তোমার হিন্দুত্ব কি নষ্ট হচ্ছে? হয় না। এখানে হিন্দু ভাই আছেন, তার পাশে মুসলমান ভাই আছেন, কারো সমস্যা নেই। সমস্যা হয় বিজেপির। ওরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ সৃষ্টি করতে চায়, ওরা ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন, সেটা ঠিক করে দিতে চায় বিজেপির নেতারা। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি একটা গণতান্ত্রিক দেশের নাগরিক।
আমি প্রধানমন্ত্রী তৈরি করি ভোট দিয়ে, কোনো পরীক্ষা দিয়ে প্রধানমন্ত্রী হয় না, পরীক্ষা দিয়ে মাস্টারি হয়, পরীক্ষা দিয়ে হয়তো বড় চাকরি হয়, কিন্তু পরীক্ষা দিয়ে প্রধানমন্ত্রী হয় না। প্রধানমন্ত্রী হয় আমার আপনার ভোটে। সে ঠিক করে দেবে যে আমি মাছ খাবো না মাংস খাবো। মাংস খেলে কিসের মাংস খাবো? আমি আজকে দুপুরেই মাংস খেয়েছি। কিসের মাংস খেয়েছি কেউ জানতে চায় না, কারণ আমি মাংস খেয়েছি আমার পকেটের পয়সায়, আমি মাংস খেয়েছি আমার রুচি অনুযায়ী, আমার মাংস খেয়েছি আমার ধর্ম আমাকে যেটা অনুমোদন দেয়, সেই অনুমোদন অনুযায়ী ধর্ম আমাকে যেটা বলেছে এই মাংস খাও, সেই অনুযায়ী আমি মাংস খাই। আমি কারো বাবার টাকায় মাংস খাই না যে কেউ ঠিক করে দেবে যে আমি কিসের মাংস খাবো আর কিসের মাংস খাবো। তাই এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের আঁকড়ে রাখতে হবে। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসলো, এসে ঘোষণা করলো যে এখানে মাছ মাংস ডিম চলবে না। 7 দিনের মধ্যে 25,000 মাছ মাংস ডিমের দোকান ভেঙে দেওয়া হলো। বলা হলো মাছ মাংস ডিম খাওয়া যাবে না। এবার দুই তর্কের খাতিরে ধরে নি যে 26 সালে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস হেরে গেল, বিজেপি ক্ষমতায় আসলো। বিজেপি ক্ষমতায় এসে যদি বলে যে বাংলায় বাঙালিরা মাছ মাংস ডিম খেতে পারবে না, পারবেন তো? এই গরিব মানুষগুলো বড় মাছ খায় না, রোজ ইলিশ মাছ খায় না, কাতল মাছ খায় না, আর মাছ খায় না, কিন্তু একটু সাটি পুটি ট্যাংরা চ্যাং যাই হোক মাছের গন্ধ আঁশের গন্ধ হলে পরে খাওয়াটা ভালো হয়। বাঙালি মাছ ছাড়া চলে না। তারপরে আমার কুচবিহারের মানুষ, শুধু কুচবিহারের মানুষ কেন, এই যে আমরা যারা ভাটিয়ার ঘর, আমার পূর্বপুরুষ যারা ওপার থেকে এসেছিল, আমাদের প্রত্যেকের বাড়িতে যদি একটু শীতলের আওটা হয় তাহলে সেদিন হাড়ির ভাত শেষ। তাই শীতলের আওটা বন্ধ হলে কুচবিহারের মানুষই বাঁচবে না, সে রাজবংশী হোক, মুসলমান হোক, আর আমার মতো ভাটিয়া হোক। তাই আমার এটাকে বজায় রাখবার জন্য, আমার খাদ্যের অভ্যাস বজায় রাখবার জন্য, আমার ধর্মকে টিকিয়ে রাখবার জন্য, আমার পোশাকের অভ্যাসকে টিকিয়ে রাখবার জন্য, এই স্বাধীনতা যাতে আমার কাছ থেকে কেউ কেড়ে না নিতে পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। আর আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের রাবণের পরাজয়ের কারণ হচ্ছে বিভীষণ। বিভীষণ না থাকলে হয়তো রাবণ হারতো না, রাবণ এত সহজে পরাজিত হতো না। আমাদের মধ্যেও কিছু বিভীষণ আছেন যারা প্রাচীরের উপর বসে থাকেন, এদিক ওদিক দেখতে থাকেন, কোন দিকে হাওয়া সেই দিকে যাবেন। এই বিভীষণদেরও চিহ্নিত করে তারা যাতে ওই লঙ্কা পুরীকে শেষ করতে না পারে, তারা যাতে লঙ্কাকে, সোনার লঙ্কাকে ছারখার করে দিতে না পারে, সেই দিকেও প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাকে লক্ষ্য রেখে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বুথে বুথে পার্টিকে সংগঠিত করে এই শপথটাই নিতে হবে যে আগামী 26 সালের নির্বাচনে আমাদের এই আসনে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এই শপথ নিয়েই আপনারা ঘরে ফিরে যাবেন। এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় অভিজিৎ দেবভূমি। তার বক্তব্যের পরেই আমরা সবার কাজ শেষ করব। কেউ উঠে যাবেন না, একটু বসুন। নমস্কার। আমাদের সবার পরে কিছু জয়েনিং আছে, সবার পরে জয়েনিং। আজকের উত্তর বিধানসভা কেন্দ্রের দীর্ঘক্ষণ যাবৎ আমাদের এই সভার কাজ চলছে। আমরা বেলা 2টোতেই প্রায় সভা শুরু করার চেষ্টা করেছি। যে হাজার হাজার মানুষ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে সমবেত হয়েছেন,
তাদের প্রত্যেককে প্রণাম সালাম জানাই। অনেকে সভা থেকে ফিরে গেছেন, অনেকে ধৈর্য ধরে সবাই বসে আছেন, জায়গা পাননি, অনেকে দাঁড়িয়ে আছেন, সবার কাজ শেষ করে বাড়ি ফিরবেন। বন্ধুগণ, আজকের এই জনসভায় কর্মী সমাবেশে উপস্থিত দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রত্যেকে বক্তব্য রেখেছেন। মন্ত্রী বক্তব্য রেখলেন উদয়ন গুহ, সাংসদ জগদীশ বসুনিয়ার কথা আপনারা শুনলেন, হিতেন বর্মন তার মূল্যবান বক্তব্য রেখেছেন, শুনলেন। এখানে 13টি অঞ্চলের 12 জন অঞ্চল সভাপতি আছেন। 13টি অঞ্চলে 12টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধান, বানেশ্বরের প্রধান চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গেছেন, গোপালপুরের প্রধান মঞ্চে শুনতে পারলাম উনি নার্সিংহোমে ভর্তি, বাকি 10 জন গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্চে আছেন। প্রধানরা আছেন, একটু দাঁড়াবেন দেখি। কোথায়? হাত তোলেন একটু, আপনাদের দূর থেকে দেখা যাচ্ছে না। শোন ভাই, 10 জন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতি 9 জনের মধ্যে 8 জন কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন। কর্মাধ্যক্ষরা সকলে উপস্থিত আছেন। অঞ্চলের সভাপতিরা আছেন, চেয়ারম্যানরা আছেন। গ্রাম পঞ্চায়েতের প্রায় 218 জন পঞ্চায়েত মেম্বার অধিকাংশ উপস্থিত আছেন। 2-4 জনের অসুবিধা থাকতে পারে, আমি সেটা স্ক্রুটিনি করিনি। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে বলেছিলাম, একটু অ্যালার্মিং ছিল, এই বিধানসভা কেন্দ্র যে কোনো কারণে হোক আমাদের হাতে কখনোর জন্য আসেনি। এখানে বিজেপি বিভাজনের রাজনীতি করে আমাদের লক্ষ্য 23-এর পঞ্চায়েতে 98টা পঞ্চায়েত এখানে বিজেপি অঞ্চল আমরা জিতেছি। তবুও বলছি, টাকাগাছ, চকচকা, গোপালপুর, এইসব অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সংখ্যা 8টা-10টা করে পঞ্চায়েত বিজেপি জিতেছে। রাজারহাটে 7খানা বুথে 7টাই বিজেপি জিতেছে পঞ্চায়েত। বড়রাংরস আমাদের হাতের বাইরে চলে গেল। ধানডিঙ্গুড়ি অঞ্চল আমরা জিতিনি, ছিল লোকসভার জন্য। বারংবার এখানে আমরা ব্লক নেতৃত্বদেরকে সজাগ করেছি। এখানে ব্লকের সহ সভাপতি ক্ষিতীশ আছে, ক্ষিতীশদা, অর্জুন আছে। শাখা সংগঠনের জেলা সভাপতির মধ্যে অনির্বাণ ছাত্র পরিষদের এই ব্লকের বাসিন্দা। অন্যান্য ছাত্র নেতা, যুব নেতা, যুব ব্লক সভাপতি আছে এখানে। সকলকে বলেছি যে পরিস্থিতিটা ঠিক হচ্ছে না, জায়গাটা নিয়ন্ত্রণ করা দরকার। আমরা 24-এ বারংবার বলা সত্ত্বেও যারা কথা শোনেনি, আমরা দেখলাম এখানে সমস্ত বিধানসভা কেন্দ্রে আমাদের ভোটের ব্যবধান, যেখানে আমরা হারা, যে বুথে হারা ছিলাম, যে অঞ্চলে হারা ছিলাম, সেখানে ব্যবধান কমে এল। জেলায় একটা বুথ পাবেন না কুচবিহার লোকসভা কেন্দ্রে যে বুথে 5টা, 7টা, 10টা করে ভোট আমাদের বাড়েনি। বিজেপি লোকসভা 54,000-এ জিতেছিল, কিন্তু যদি 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেন, এই 7টা বিধানসভায় লক্ষাধিক ভোটে বিজেপি জেতা ছিল। সব বুথে আমরা ভোট বাড়িয়েছি, সব বিধানসভায় আমরা ভোট বাড়িয়েছি, যার ফলে আমরা কুচবিহার লোকসভা প্রায় 40,000 ভোটে আমরা জয়ী হলাম। একমাত্র বিধানসভা কেন্দ্র কুচবিহার উত্তর, যেখানে আমাদের ভোটের ব্যবধান এখানে 17,000-এ বিধানসভা হেরেছিলাম, 18,000-এ লোকসভা হারলাম। ভোট শুধু বুথে কমা তো দূরের কথা, আরো বিভাজন বেড়ে গেল। 3টি অঞ্চল, 18,000-এর মধ্যে 3টি অঞ্চলে, খাগড়াবাড়িতে 8,000, চকচকাতে 5,000, গোপালপুরে প্রায় 3,000-এর ওপর। এই 3 অঞ্চলে 16,000 ভোটে হারলাম। আমরা এদেরকে আবার অ্যালার্মিং করেছি, 26 যদি জিততে হয়, যেভাবে চলছেন এইভাবে চলতে পারবেন না। যে অঞ্চল সভাপতিরা দায়িত্ব নিয়ে লোক আনলেন না সভায়, একজন ব্যবস্থা নেওয়া হয়।
পার্টি কারো নিজস্ব প্রপার্টি না। পার্টির জেলা সভাপতি আমি আছি, যতক্ষণ আছি দায়িত্ব হচ্ছে সংগঠনকে সাজিয়ে তোলা, সংগঠন গড়ে তোলা, মজবুত সংগঠনের উপরে তৃণমূল দাঁড়িয়ে থাকবে, এই কাজটা করা। যেদিন আমি থাকবো না, অন্য কেউ দায়িত্বে থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জিরা তার কাছ থেকে সেই দায়িত্বটা বুঝে নেবেন। ফাঁকি দিয়ে চেয়ারে বসে থাকা এখানে পার্টিতে আর যাবে না। আগে কি হয়েছিল আমি জানি না, আজকে পার্টিতে গত 2.5 বছর আমি যা দেখছি, কাজ করলে চেয়ারে বসুন, কাজ না করলে চেয়ার ছাড়ুন। এটা বুথের সভাপতি থেকে শুরু করে জেলা রাজ্য নেতৃত্ব পর্যন্ত একই ফর্ম। বন্ধুগণ, আজকের দিনে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। মানুষকে সজাগ করার একটা প্রক্রিয়া চালু হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেন যে রাজ্যগুলো, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, বাংলা এবং দিল্লি। বিহার আগে নিয়ে নিয়েছে বিজেপি, রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে সিবিআই পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে জেলে ভরে দিয়ে বিহার দখল নিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাড়িতে সিবিআই পাঠিয়ে এমএলএদেরকে জেলে ভরে উড়িষ্যায় বিজেপি দখল নিয়েছে। থাকলো মহারাষ্ট্র, বিজেপি সেখানে সিবিআই দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সাংসদ, এমপি, এমএলএদের চমকিয়ে ধমকিয়ে দল ভাঙিয়ে মহারাষ্ট্রের ক্ষমতা নিয়েছে। বাংলা বাদে আরেকটা রাজ্য ছিল দিল্লি, দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে ভরে দিয়ে, সেখানকার শিক্ষামন্ত্রীকে জেলে ভরে দিয়ে, সিবিআই দিয়ে 56টা বিজেপির আপের এমএলএ কে ইন্টারোগেশন করে হেনস্থা করে আজকে দিল্লির ক্ষমতা নিল ভারতীয় জনতা পার্টি। এটা বিজেপির জয় নয়, আমি সিবিআই এর জয় বলে আজকের এই বিজেপির জয়কে স্বীকৃতি দিতে পারি। তাহলে দিল্লি গেল, বিহার গেল, মহারাষ্ট্র গেল, উড়িষ্যা গেল, শুধু বাংলায় থাকলো একটা বাঘিনীর দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যাকে 21-এ বরবাদ করার চেষ্টা হয়েছিল, পারেনি। যাকে 24-এ খতম করার চেষ্টা হয়েছিল, পারেনি। যাকে 2026 সালে যতবার তৃণমূলকে আঘাত করা হয়েছে, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 2026 সালে নির্বাচন, হাতে মাত্র একটা বছর সময়। গত 21-এ কোনো কন্ট্রিবিউশন আমাদের ছিল না। জেলায় নিজেদের প্রতিষ্ঠা করার প্রতিযোগিতায় আমরা 9খানা আসনে 7টা হারিয়ে ফেললাম। বিজেপির এমএলএ 7টা যাচ্ছে দিল্লি, কলকাতা। আমাদের বিধায়করা যেতে পারি। পরবর্তীকালে উদয়ন উপনির্বাচনে জয়ী হয়েছে। 6খানা এমএলএ আসন বিজেপি দখল করে বসে আছে। আমি আপনাদেরকে আনন্দের খবর দিই, গত লোকসভা নির্বাচনে ওই 6টি আসনের মধ্যে আমরা জয়ী হয়েছি। শীতলকুচি বিধানসভা, যা 21-এ হেরেছিলাম 17,000-এ, আমরা সেটা এবারে 18,000 ভোটে শীতলকুচি জিতেছি 24 সালে। আমরা কুচবিহার দক্ষিণ বিধানসভা, আমি নিজে হেরেছিলাম 4,000-এর উপরে ভোটে, সেখানে ওই বিধানসভা প্রায় 8,000 ভোটে 24 সালে মানুষ আমাদের জিতিয়েছে। নাটাবাড়ি বিধানসভা, আমাদের রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রবীন্দ্রনাথ ঘোষ 27,000 ভোটে আমরা হেরেছি, রানিং মন্ত্রী। মানুষের জন্য কাজ করা হয়নি তা নয়, কিন্তু মানুষ কাজের পরেও ধর্মীয় পোলারাইজেশনে, ধর্মীয় বিভাজনে ভোট দিলেন এবং আমাদের কোথাও ত্রুটি বিচ্যুতি ছিল, যার ফলে সেই আসন 27,000 ভোটে হেরেছি। এবং 2024 সালে সাংগঠনিক রদ বদলের মাধ্যমে এখানে সিদ্ধার্থ মন্ডলরা আছে, আব্দুল কাদেররা আছে, ওখানকার 2 ব্লক সভাপতি, যাদের নেতৃত্বে আমরা ওখানে 27,000 ভোটের পরাজয়কে নামিয়ে এনে 1200-তে দাঁড় করিয়েছি। 26 সালে ওই আসনের জয় আজকে নিশ্চিত। শুধু ঘুরে দাঁড়াতে হবে মাথা ভাঙা এবং কুচবিহার উত্তর। যারা উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস করেন, যারা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন, যারা আজকে মঞ্চে উপবিষ্ট নেতৃত্বরা আছেন,
আমি তাদেরকে অনুরোধ করবো যারা আঞ্চলিক নেতৃত্ব আছে, প্রত্যেক অঞ্চলে সভাপতি, চেয়ারম্যান, প্রধানরা আছেন, আপনাদেরকে পার্টি দায়িত্ব দিয়েছে, কেউ বুথের সভাপতি আছেন, কষ্ট করে লোক নিয়ে গাড়ি করে টোটো করে মঞ্চ মাঠে এসছেন, মাঠ ভরিয়েছেন, নিষ্ঠাবান পার্টির কর্মী আপনি। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দু একটা জায়গায় কিছু ভুল ত্রুটি ছাড়া আমরা সমস্ত জায়গাতে প্রায় সঠিক ব্যক্তিকেই প্রার্থী করে পঞ্চায়েতের নির্বাচনে জয়ী করিয়েছি এবং ছাপ্পা ধাপ্পার ভোট পঞ্চায়েতে হয়নি। আমরা পঞ্চায়েত ভোটের মাধ্যমে যে শক্তি তৈরি করে এলাম, আমরা তার ফল 24-এ পেলাম না, যেহেতু আমরা অনেকগুলো জায়গাতে হেরে আসছি। ইতিমধ্যেই ঢাংডিগুড়ির পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আছে প্রধান, ঢাংডিগুড়ির প্রধান, ওকে সকলে হাততালি দিয়ে করতালি দিয়ে আশীর্বাদ করবেন। বিজেপি প্রধান ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে, আমরা ওকে নিয়ে কাজ করাচ্ছি। গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আসতে পারেনি, একটি বড় পেভার ব্লকের রাস্তার আমরা শুভ উদ্বোধন করে এলাম। আর অনেক কাজ হবে ঢাংডিগুড়িতে। আমরা ইতিমধ্যে বিজেপির 98 পঞ্চায়েত ছিল, আজকের দিনে বিজেপির ঘরে 80টা পঞ্চায়েত আছে, 18 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দরজাটা খুলে দিতে হবে, আরো বিজেপি কর্মীদেরকে দলে যুক্ত করতে হবে যারা ভুল বুঝে আছেন। বন্ধুগণ, এই বিধানসভা কেন্দ্রে কেউ কারো লোক হবে না, শুধু আমাদের একটা আবেদন, আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আমরা সকলে তৃণমূল কংগ্রেস কর্মী। আগামী বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী যেই হোক না কেন তাকে জয়ী করানোর জন্য বুথের লড়াইটা মাটি কামড়ে করতে হয়। এবার আপনারা লড়াইটা কিছুটা সঠিক পথে করেন, যদি লড়াইটা সেইভাবে হতো জয়ী হতাম। আরো অনেক বড় ঘাটতি হয়ে যেত এখানে। আমরা সরাসরি শেষে হস্তক্ষেপ না করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হলো গোপালপুর এবং আমি নিজে উত্তর কেন্দ্রে প্রার্থী নিজে, আমরা ঘুরে ঘুরে অনেক জায়গায় ঘাটতি পেয়েছি, যতটা পেরেছি ঘাটতি মেক আপ করেছি। কিন্তু অনেক জায়গাতেই অঞ্চল নেতৃত্ব রেজাল্টের আগের দিন বলছে আমরা 1000 হলেও জিতবো, পরের দিন রেজাল্টে দেখা যাচ্ছে 8000-এর ভোটের উপরে হারা। যে অঞ্চল নেতৃত্ব বলছে 500 ভোটে হলেও জিতবো, সেই অঞ্চল 3500 ভোটে হারা। যে অঞ্চল বলছে 1 ভোটে হলেও জিতবো, দেখা যাচ্ছে 5000 ভোটে হারা। তাহলে মাটির সাথে যোগাযোগের ঘাটতি আছে। মাটির কথা আপনারা বুঝতে পারছেন না, মানুষ কি রায় দিতে যাচ্ছে সেটুকু অনুভব করার মতন ক্ষমতা আমরা অনুভব সঠিক করেছিলাম যে কুচবিহার লোকসভা জিতবো এবং আমরা রেজাল্টের আগের দিন বলেছিলাম অন্তত 20,000 ভোটে হলেও তৃণমূল কংগ্রেস কুচবিহার লোকসভায় জয়ী হবে। এবং আপনারা দেখলেন বহরমপুরে ইউসুফ পাঠানের পর কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঝখানে কেউ জেতেনি, শুধু কুচবিহারে বুথে বুথে ইউসুফ পাঠান বিজেপির বলকে স্টেডিয়ামের বাইরে বের করেছে। আমাদের যে কথাটা বলতে চাই যে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে আপনাদেরকে মাটিটা এবার শক্ত করে ধরতে হবে। কি লড়বেন তো? এবারও কি ঘাটতি দেবেন? 26-এও কি ঘাটতি দেবেন আপনারা? যারা পার্টির একনিষ্ঠ কর্মীরা আছেন, নেতৃত্বরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কিছু সাংগঠনিক রদবদল হবে। এখানে শুভঙ্কর দে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, শুভঙ্করকে আমরা এই ব্লকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছন্দকে আমরা দায়িত্ব দিয়েছি। ও সকল জায়গায় ঘুরছে, অঞ্চলে অঞ্চলে ঘুরছে। আমিও সকালবেলা করে ভোরবেলায় চলে আসছি, বুথে বসছি, অঞ্চলে যাচ্ছি, ঘুরছি, কাজে কর্মের কি ঘাটতি আছে নিচ্ছি, উদয়নদাকে দিচ্ছি, জগদীশদাকে দিচ্ছি, সুমিতা জেলা পরিষদের সভাপতি তাকে দিচ্ছি, আমরা কাজগুলো করে দিচ্ছি। আপনারা মানুষের মন জয় করার কাজ করুন, কোথায় কি ঘাটতি আছে, কোথায় কি প্রয়োজন সেটা নিয়ে আসুন। এই আমবাড়ি অঞ্চলে যে রাস্তা, এই এখানে বোকালি মোড় থেকে একদম গরধর মেলা, এই বিশাল প্রায় 6 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাস্তার কাজের সূচনা হয়ে গেছে। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হচ্ছে। আজকে আসতে কষ্ট হলো, এরপরে বিধানসভায় মাঠে জনসভা করবো, মঞ্চ এখানে করবো না, একদম